আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মণ্ডলী। বিশ্ব পরিক্রমায় আমরা খুব বাজে অবস্থায় আছি, এটি বলা বাহুল্য। ইরানের উপরে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ প্রযোজনায় চাপিয়ে দেওয়া যে যুদ্ধ, সেই যুদ্ধ এখন বিস্তৃত হয়েছে সমগ্র মধ্যপ্রাচ্য জুড়ে। তেল পরিবহনের জন্য অত্যন্ত পরিচিত সেই হরমুজ প্রণালী, সেটি বন্ধ করে দেওয়ার কারণে ইতিমধ্যে বাংলাদেশ সহ এই ধরনের অনেক দেশে জ্বালানি সংকটের একটা আশঙ্কা তৈরি হয়েছে। ফলে বাংলাদেশের মানুষ তো বটেই, সারা বিশ্বের মানুষই যে এই যুদ্ধে ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছে এমন একটা আশঙ্কা তো উড়িয়ে দেওয়া যায় না। যুদ্ধটি সহসা যে বন্ধ হচ্ছে এমন কোনো নির্দেশনাও কিন্তু পাওয়া যাচ্ছে না। বিশেষ করে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি হত্যাকাণ্ডকে ইরান খুব স্বাভাবিকভাবে এই বিষয়টিকে তারা মেনে নেবে এমন মনে না করাটাই যুক্তিসঙ্গত। ইরানের সর্বোচ্চ শক্তি দিয়ে তারা ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাঁটি মধ্যপ্রাচ্যের যে সমস্ত দেশগুলোতে আছে সেখানে তারা মুহুর্মুহুর হামলা চালাচ্ছে। পাল্টা হামলা ইরানেও ইসরায়েলের পক্ষ থেকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে হচ্ছে। ফলে নগর জনপদ বিধ্বস্ত হচ্ছে, অর্থনীতিতে একটি প্রবল সংকট তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্বব্যাপী জ্বালানি তেলের মূল্য ইতিমধ্যেই বেশ অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয়েছে। শিশুসহ সাধারণ মানুষের প্রাণহানি সারা বিশ্বকে আসলে তটস্থ করে তুলছে। আমাদের দেশ বাংলাদেশ, আমরা জানি আমাদের সীমিত অর্থনীতির দেশ, আমাদের সামর্থ্য সীমিত, আমাদের বিশেষ করে এই জ্বালানি খাতের জন্য পরনির্ভরশীলতা, এটি তো আমরা জানি। ফলে আমাদের মধ্যে একটা সংকট আছে, একটা আশঙ্কা আছে। আমাদের সরকারের উপরে একটা অর্থনৈতিক চাপ যে পড়তে যাচ্ছে, এই বিষয়টি মোটামুটি আমরা সকলেই বুঝতে পারি। তবে একটা জিনিস হচ্ছে যে সারা পৃথিবীতে যারা বুদ্ধিবৃত্তি চর্চা করে সেই রাষ্ট্রগুলোর জনগণ আপৎকালীন সময়ে তারা সাশ্রয়ী হয়। আর আমাদের রাষ্ট্রে আমরা দেখেছি আপৎকালীন সময়ে ভোগ করার জন্য মানুষ আরও বেশি উদ্গ্রীব হয়ে ওঠে। উদগ্র বাসনায় মানুষ পণ্য ক্রয়ের জন্য ঝাঁপিয়ে পড়ে। এটা আমরা বিগত সময়ে নানা ঘটনায় দেখেছি। যখন পেঁয়াজের মূল্য বাড়ে তখন মানুষ পেঁয়াজ বেশি কেনে, যখন কাঁচা ঝালের মূল্য বাড়ে তখন মানুষ কয়েকদিনের কাঁচা ঝাল একসাথে কেনে, যখন অন্য কোনো ভোগ্যপণ্যের মূল্য বৃদ্ধিপ্রাপ্ত হয় মানুষ বাজারে হুমড়িকে পড়ে যে এই জিনিসটির সংকট তৈরি হওয়ার আগেই আমি আমার 1, 2, 4, 5, 6 মাসের প্রয়োজনীয় পণ্য কিনে নিই। এই যে বিহেভিয়ার প্যাটার্ন, এটি আমাদের জন্য নানা সময় বিড়ম্বনাও তৈরি করে। দেখা যায় প্রকৃত অর্থে সংকট তৈরি হয় না, অথবা মূল্যও একসময় নিয়ন্ত্রণে চলে আসে, কিন্তু এই যে বাজারে ঝাঁপিয়ে পড়ে পণ্য কেনা, এর কারণে যেটা হয় বাজারে একটি কৃত্রিম সংকট তৈরি হয়। আর এই সুবিধাটা অনেক সময় অসাধু ব্যবসায়ীরাও নিয়ে থাকে। তারা পণ্যের মূল্য বাড়িয়ে দেয় অথবা পণ্য মজুত করে পণ্যের একটি সংকট তৈরি করে আরও বেশি মুনাফা লাভ করার চেষ্টা করে। এগুলো আমরা জানি। এখন দেশ জুড়ে এই যে জ্বালানি তেল কেনার একটা হিড়িকের কথা আমরা গত 2-1 দিনে মিডিয়াতে দেখছি। ফিলিং স্টেশনগুলোতে এবং পেট্রোল পাম্পে প্রচুর পরিমাণ ভিড়, গাড়ি বা মোটর বাইকের লাইন পেট্রোল পাম্পের সীমানা ছাড়িয়ে রাস্তা জুড়ে অনেকখানি পর্যন্ত বিস্তৃত হয়ে গেছে। এই যে মধ্যপ্রাচ্য, ইসরায়েল, আমেরিকা এবং ইরানের মধ্যে যুদ্ধ পরিস্থিতির অবনতি এবং বিশ্ব বাণিজ্যের অন্যতম রুট হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ার খবরে দেশ জুড়ে তেল মজুতের হিড়িক পড়েছে। দেশে তেলের দাম বাড়তে পারে এমন আতঙ্কে ফিলিং স্টেশনগুলোতে ভিড় করছেন গ্রাহকরা। তবে চাহিদা মতো তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন অনেকে, এমনটিও আমরা পত্রপত্রিকায় নিউজে দেখেছি। পরিস্থিতি মোকাবেলায় সরকারও যথেষ্ট তৎপর হয়েছেন। যেহেতু জনগণ কর্তৃক নির্বাচিত একটি সরকার, এই সরকারের জনগণের প্রতি দায় থাকাটা একটি যুক্তিসঙ্গত আচরণ। আমরা লক্ষ্য করেছি গত শুক্রবার বন্ধের দিনে 75 ঊর্ধ্ব বয়সী জ্বালানি এবং বিদ্যুৎ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি নিজে রাজধানীর কয়েকটি পেট্রোল পাম্প ভিজিট করেছেন এবং সেখানে
তিনি পেট্রোল পাম্পের মালিক কর্মচারীদের সঙ্গে কথা বলেছেন, যারা তেল গ্রহীতা তাদের সঙ্গে, জ্বালানি তেল গ্রহীতা এই সমস্ত গাড়ি বা বাইকের মালিকদের সঙ্গে তিনি কথা বলেছেন। তিনি কনভিন্স করার চেষ্টা করেছেন যে দেশে মজুদ যথেষ্ট সন্তোষজনক, আপনারা হুমড়ি খেয়ে পড়ে একসঙ্গে বেশি তেল ক্রয় করে কৃত্রিম সংকট তৈরি করার ব্যাপারে আপনারা উদ্যোগী হবেন না। মজুদদারদের সম্পর্কে তিনি সাবধান করেছেন। তিনি যার যতটুকু প্রয়োজন ততটুকু তেল নেওয়ার জন্য, জ্বালানি তেল নেওয়ার জন্য তিনি গ্রাহকদের অনুরোধ করেছেন। এরপরে আমরা দেখেছি, সবচেয়ে বেশি তৎপর দেখেছি আমরা জ্বালানি প্রতিমন্ত্রী, একজন তরুণ রাজনৈতিক নেতা, আমাদের দক্ষিণাঞ্চলের ঘরের ছেলেই বলা যায়, অনিন্দ্য ইসলাম অমিত। তিনি একাধিক পেট্রোল পাম্প এবং ফিলিং স্টেশনে ছুটে গেছেন। তিনি জনগণের সঙ্গে কথা বলেছেন, বিশেষ করে যারা কনজিউমার, এই জ্বালানি তেলের যারা গ্রাহক, গাড়ির মালিক, মোটর বাইক, তাদের সঙ্গে তিনি কথা বলেছেন। তিনি খুব স্পষ্ট করেছেন মিডিয়ার উপস্থিতিতে, দেশে জ্বালানি তেলের কোনো সংকট নেই বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। তিনি বলেছেন, বর্তমান দেশে পর্যাপ্ত তেলের মজুত রয়েছে, তাই অযথা উদ্বিগ্ন হয়ে কেউ যেন তেল মজুত না করেন। তিনিও শুক্রবার কয়েকটি পেট্রোল পাম্প পরিদর্শন করে জনগণের সঙ্গে বা গ্রাহকদের সঙ্গে কথা বলেছেন। পেট্রোল পাম্প বা ফিলিং স্টেশনের মালিকদের সঙ্গে তিনি কথা বলেছেন। প্রতিমন্ত্রী যেভাবে বলেন, যে সংশয়টি জনগণের মধ্যে তৈরি হয়েছে আমরা সেটিকে অস্বাভাবিকভাবে দেখছি না, কারণ একটি যুদ্ধাবস্থা বিরাজ করছে, ফলে একটা দুশ্চিন্তা বিরাজ করছে। কিন্তু আমি আশ্বস্ত করতে চাই, তিনি খুব জোর দিয়ে বলেছেন, আমি দায়িত্ব নিয়ে বলতে চাই, জ্বালানি তেল নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই, আমাদের কাছে যথেষ্ট মজুত রয়েছে। আর আমাদের পাইপলাইনে, তিনি আরও উল্লেখ করেছেন যে পাইপলাইনে আরও কয়েকটি জাহাজ ইতিমধ্যে এলসি হয়েছে, সেগুলো পথে আছে। ফলে সম্ভাব্য জ্বালানি সংকট মোকাবেলায় সরকার তৎপর আছে, এটি তিনি নিশ্চিত করার চেষ্টা করেছেন। তিনি আরও বলেন, গত কয়েকদিনে আমরা কয়েক গুণ বেশি তেল সাপ্লাই দিয়েছি। অর্থাৎ এই যে মানুষ হুমড়ি খেয়ে পেট্রোল পাম্পে যাচ্ছেন এবং যার যেমন প্রয়োজন না তার থেকেও বেশি ট্যাঙ্কি ফুল করে মানুষ তেল নিচ্ছেন, যার কারণে সরবরাহ দ্বিগুণ করতে হয়েছে সরকারকে, তিনি সেটি বলেছেন। ক্রেতারাও স্বীকার করছেন যে তারা বেশি করে তেল নিচ্ছেন, এটা আমরাও জানি, আমাদেরই কাছের লোকজন তো কনজিউমার আছে। ফলে আমরাও জানি যে এই সংকটের পরিপ্রেক্ষিতে জনগণ, তারা যেমন রেগুলার বেসিসে যেভাবে বাইকে বা গাড়িতে তেল নিতেন তার থেকে দ্বিগুণ, তিনগুণ সাধ্য অনুযায়ী তেল নিচ্ছেন। এমনকি পেট্রোল পাম্পের কর্মচারীরা বলছেন যে কারো যদি বাড়িতে পড়ে থাকা গাড়ি থাকে, অতিরিক্ত গাড়ি থাকে, পুরনো গাড়ি থাকে, সেগুলো পেট্রোল পাম্পে এনে লাইনে দাঁড় করিয়ে তারা জ্বালানি তেল নিয়ে যাচ্ছেন। প্রতিমন্ত্রী বলেছেন, এই আতঙ্ক দূর করতে হবে। সবাইকে বলতে চাই, জনগণের দুর্ভোগ কমানোর জন্য সরকার যথেষ্ট সচেষ্ট আছে। তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে অস্বাভাবিকভাবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে, ফলে এটি একটা চাপ তৈরি করছে। স্বাভাবিকভাবেই আমাদের সমন্বয়ে যেতে হবে, আমরা চেষ্টা করব দাম না বাড়াতে, তবে একান্তই না পারলে তখন জনগণের সঙ্গে আমরা তা শেয়ার করব। পাশাপাশি আমরা দেশবাসীর সমর্থন কামনা করছি। একজন রাজনীতিবিদের মতোই তিনি কথা বলেছেন। তিনি জনগণকে এই মেসেজটি ক্লিয়ার করেছেন যে সারা বিশ্বে যদি দাম অস্বাভাবিক হারে বাড়ে, এখনও ভর্তুকি দেওয়ার যে প্রশ্নটি আছে সেটি বাড়িয়েও তারা সমন্বয় করার চেষ্টা সর্বোচ্চ করবেন। একান্ত না পারলে জনগণের সঙ্গে তারা শেয়ার করবেন যে কোন পরিস্থিতিতে কি সিদ্ধান্ত তাদেরকে নিতে হচ্ছে। তবে আমাদের জনগণের একটা মানসিক প্রস্তুতি থাকা দরকার। সরকার শেষ পর্যন্ত চেষ্টা করবে, আমরা বিশ্বাস করতে চাই, কিন্তু পরিস্থিতি যদি উন্নতি না ঘটে, যুদ্ধ যদি না থামে, আরও যদি বিস্তৃত হয় বা বিলম্বিত হয়, তাহলে জ্বালানি তেলের মূল্য সারা বিশ্বে যদি বাড়ে, এর প্রভাব বাংলাদেশেও পড়তে পারে। ফলে আমাদের জনগণকে সেক্ষেত্রে সতর্ক হতে হবে। সতর্কতা মানেই ঝাঁপিয়ে পড়ে অতিরিক্ত জ্বালানি তেল সংগ্রহ করে নিজের কাছে রাখা না। সতর্কতা মানে হচ্ছে যতটুকু প্রয়োজন, যতটুকু ব্যবহার না করলে নয়, ততটুকু ব্যবহার করে বা ততটুকু ক্রয় করে আমরা আপাতত একটু সাশ্রয়ী হয়ে, একটু মিতব্যয়ী হয়ে আমরা এই পরিস্থিতি মোকাবেলা করব। অনিন্দ্য ইসলাম অমিত আরও বলেন, দীর্ঘমেয়াদে যাতে দেশে জ্বালানি সংকট না হয় সেজন্য আগামী রোববার থেকে রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল বিক্রি করা হবে। এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং
সময় উপযোগী সিদ্ধান্ত। এ বিষয়ে লিখিত নির্দেশনা পেট্রোল পাম্পগুলোকে দেওয়া হবে বলেও জানান তিনি। এখন এই যে আগামী রোববার থেকে ফিলিং স্টেশনগুলোতে রেশনিং পদ্ধতিতে যে জ্বালানি তেল প্রদানের সিদ্ধান্ত সরকারের, আমরা বিশ্বাস করি ইতিমধ্যে গ্রাহক বা সুবিধাভোগীরা এই বিষয়টি জেনেছেন। তারপরও আমি সকলের সুবিধার জন্য একটু উল্লেখ করি, রোববার থেকে ফিলিং স্টেশনগুলোতে মোটর বাইক প্রতি অকটেন বা পেট্রোল সর্বোচ্চ 2 লিটার করে দেওয়া হবে, প্রাইভেট কার এটি 10 লিটার, জিপ বা মাইক্রোবাস এটি 20 থেকে 25 লিটার, পিকআপ বা লোকাল বাস এটি ডিজেলে চলে আমরা জানি, সেটি 70 থেকে 80 লিটার, দূরপাল্লার বাস, ট্রাক, কাভার্ড ভ্যান, কন্টেনার ট্রাক এটিও আমরা জানি ডিজেলে চলে, সেটি 200 থেকে 220 লিটার পর্যন্ত প্রদান করা হবে। এভাবেই রেশনিং পদ্ধতিতে জ্বালানি তেল প্রতিদিন একজন গ্রাহক বা একজন গাড়ির মালিক তিনি এটি গ্রহণ করতে পারবেন। এভাবেই সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা আশা করি সকলেই এই সিদ্ধান্ত মেনে চলব এবং আমাদের সামগ্রিকভাবে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি তেল যাতে কনজিউম করতে না হয়। এর সঙ্গে বিদ্যুতের বিষয়টিও আমি উল্লেখ করতে চাই। বিদ্যুৎ এবং জ্বালানি তেল ব্যবহারে আমাদেরকে মিতব্যয়ী বা সাশ্রয়ী হতে হবে, পরিস্থিতি বুঝতে হবে। এই আপৎকালীন পরিস্থিতি মোকাবেলায় বেশি কিনে মজুত রেখে স্বস্তি অনুভব করার থেকে মিতব্যয়ী সাশ্রয়ী হয়ে প্রয়োজনের অতিরিক্ত কিনবো না, এই পদ্ধতিতে গেলে আমাদের নিজেদের ব্যক্তিগত লাভ, গোষ্ঠীগত লাভ, সামাজিক লাভ, রাষ্ট্রীয়ভাবে আমরা একটা শৃঙ্খলার মধ্যে থাকতে পারবো। আশা করি সকলেই এই বিষয়ে সচেতন হতে হবে। সরকার শুধু যে বলছেন জনগণকে, করছেন না তা কিন্তু না। সরকার প্রধান থেকে শুরু করে সকলের তৎপরতাই আমরা লক্ষ্য করছি, চেষ্টা করছেন পরিস্থিতি মোকাবেলার জন্য। আমরা লক্ষ্য করেছি যে প্রধানমন্ত্রী নিজে বিদ্যুৎ সাশ্রয়ী তিনি উদ্যোগী হয়েছেন। তিনি ব্যতিক্রমী কতগুলো সিদ্ধান্ত নিয়েছেন, বিদ্যুৎ সাশ্রয়ে নজিরবিহীন ও ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। কৃষ্টতা সাধনের অংশ হিসাবে এখন থেকে সচিবালয়ে প্রধানমন্ত্রীর নিজ দপ্তরে 50% লাইট ও 50% এসি শীততাপ নিয়ন্ত্রিত যন্ত্র যেটি ব্যবহার কমানোর সিদ্ধান্ত গ্রহণ করেছেন তিনি। মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এ প্রসঙ্গে জানান যে বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন, অনেকগুলি নির্দেশনা দিয়েছেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেই বিদ্যুৎ ব্যবহার সাশ্রয় কার্যক্রম শুরু হয়েছে। উনি অর্থাৎ প্রধানমন্ত্রী যেটা করেছেন, লাইট ব্যবহার অর্ধেক করে দিয়েছেন, বলেছেন কোনো ব্লাইন্ড পর্দা থাকবে না, তাহলে যথেষ্ট পরিমাণে সানলাইট আসবে, সূর্যের আলো আসবে। বাথরুমের লাইট সাধারণত জ্বালানো থাকে, এগুলো থাকবে না। করিডোরে বা সিঁড়িঘরে এনার্জি সেভিংস লাইট লাগাতে বলেছেন তিনি। এসির ব্যাপারটিতে আমি আগেই বলেছি। তাছাড়া তিনি আরেকটি সিদ্ধান্ত দিয়েছেন, 25 ডিগ্রি সেলসিয়াসের নিচে কোনো এসি চলবে না। এই নির্দেশনাটি আগেও ছিল, কিন্তু ঊর্ধ্বতন কর্তা ব্যক্তিরা এটি মানতেন না। তাদের শরীর এত গরম যে তাদের 22, 20, 18তে তাদের এসি চালানোর প্রয়োজন হয়। এক্ষেত্রে প্রধানমন্ত্রী নিজ দপ্তরে এটি নিশ্চিত করেছেন এবং সকল দপ্তরে এটি নিশ্চিত করার জন্য তিনি কঠোর বার্তা দিয়েছেন। এছাড়া আমরা দেখেছি যে প্রধানমন্ত্রী দপ্তর প্রতি বছর রমজানে প্রায় প্রতিদিনই জাঁকজমকপূর্ণ ইফতার পার্টির আয়োজন করতেন নানা শ্রেণী পেশা গোষ্ঠীর সম্মানে। এটি আমাদের এক ধরনের সাংস্কৃতিক কর্মকাণ্ডের একটা অংশ হয়ে গেছিল। প্রধানমন্ত্রী এবার এই বিশ্ব বাস্তবতায় তিনি জাঁকজমকপূর্ণ ইফতার মাহফিল সম্পূর্ণরূপে এড়িয়ে চলবেন বলে সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এ প্রসঙ্গে খুব স্পষ্ট হয়েছে, দুটি অনুষ্ঠান তিনি অ্যাভয়েড করতে সক্ষম হননি। একটি হলো গত শুক্রবার মার্চ মাসের 6 তারিখে কূটনীতিকদের সম্মানে পূর্ব নির্ধারিত একটি ইফতার পার্টি, এটিতে তিনি অংশগ্রহণ করেছেন, এটি বাতিল করা সম্ভব হয়নি। এছাড়া শনিবারে ইয়াতিম এবং আলেম ওলামাদের সঙ্গে পূর্ব নির্ধারিত একটি ইফতার মাহফিল, এটি বহাল থাকবে, কারণ এটি বাতিল করে নোটিশ করার মতো সময়ও পাওয়া যায়নি। এই দুইটি অনুষ্ঠান বাদে বাকি সকল ইফতার মাহফিল তিনি বাতিল ঘোষণা করেছেন। ইতিমধ্যে আমরা জানি রাজনীতিবিদদের সম্মানে 8 মার্চ অর্থাৎ রোববারে যে একটি ইফতার মাহফিল ছিল, এছাড়া মার্চ মাসের 10 তারিখে সাংবাদিকদের সম্মানে একটি ইফতার মাহফিল ছিল। এই দুটি কর্মসূচি বাতিল সহ সমস্ত ইফতার মাহফিলের কর্মসূচি ইতিমধ্যে তিনি বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রী দায়িত্বভার গ্রহণ করে বেশিরভাগ দিনই
একমাত্র জামাত ইসলামীর ইফতার মাহফিলে তিনি অংশগ্রহণ করেছেন, তাছাড়া বেশিরভাগ দিনই তিনি পরিবারের সদস্যদের সঙ্গে, যেটি আমাদের স্বাভাবিক বাঙালি মুসলমানদের একটি কালচার, তিনি পরিবারের সদস্যের সঙ্গেই তিনি ইফতার করছেন। এই যে সরকারের পদক্ষেপগুলো, ফিল্ডে নেমে সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রীরা জনগণের মধ্যে যে অ্যাওয়ারনেস ডেভেলপ করার চেষ্টা করছেন, রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী প্রধানমন্ত্রী তিনি বিদ্যুৎ এবং জ্বালানি সাশ্রয় যে ব্যবস্থা গ্রহণ করেছেন, আমরা ইতিমধ্যে জানি পূর্বে প্রধানমন্ত্রী 13-14টি প্রোটোকলে গাড়ি থাকতো, এখন সেই গাড়ির সংখ্যা 4টিতে নেমে এসেছে। ফলে এই যে অ্যাওয়ারনেস, এটি আমরা আশা করি জনগণের মধ্যেও প্রভাবিত হবে এবং আমরা জনগণ, আমরা এই আপৎকালীন সময়ে মিতব্যয়িতা অর্জন করব, আমরা সাশ্রয়ী হব, আমরা রাষ্ট্রের সম্পদ এবং নিজেদের অর্থ থাকা সত্ত্বেও রাষ্ট্রের সম্পদ ব্যবহারে অত্যন্ত যুক্তিপূর্ণ আচরণ করব। পরিস্থিতি নিয়ন্ত্রণে কতদিনে আসবে এটা আমরা কেউ যেহেতু জানি না, সেহেতু এই পরিস্থিতি মোকাবেলায় সকলকেই সচেতনভাবে আমাদের যথাযথ আচরণ করা সঙ্গত হবে। এই অনুরোধটুকু করে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।